এই ঘাগর বুড়ি মায়ের মন্দিরের ঠিক পেছন দিয়েই নুনিয়া নদী প্রবাহিত হচ্ছে। সেই বুড়ি কিছু না বলে কাঙালিচরণের সামনে এসে দাঁড়ালেন। কাঙালিচরণের চোখ যেন ঝলসে গেল, সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ ঝলক বয়ে গেল। হ্যাঁ ঠাকুরমশাই নমস্কার। এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। আসানসোলের অন্যতম জাগ্রত মন্দির হলো এই ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ সুমনে আবার আপনাদের স্বাগত। আজ 5ই আগস্ট সোমবার। আজকে আমার গন্তব্য আসানসোলের অন্যতম জাগ্রত মন্দির ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির। এখন আমি ব্যান্ডেল স্টেশনে আছি। ব্যান্ডেল স্টেশন থেকে সকাল 7টায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরব। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমি যাব আজ আসানসোল। তাহলে চলুন আমার সঙ্গে এই সফরে। সকাল সকাল আসানসোল পৌঁছানোর জন্য আমি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় 5 মিনিট লেটে ব্যান্ডেলে পৌঁছেছিল। ব্যান্ডেল ছাড়ার পর একটা দৃশ্য চোখে পড়ল। গত 2 দিন যাবৎ খুব বৃষ্টি হওয়ার জন্য সবুজ ধানের ক্ষেতগুলো সব জলে ভরে গেছে। নির্ধারিত সময়ে ট্রেন দুর্গাপুরে চলে এসছে। আর কিছুক্ষণ পরেই আমরা আসানসোলে পৌঁছে যাব। এখানে ট্রেন 2 মিনিট মতো থামবে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কলকাতা থেকে 212 কিলোমিটার দূরে আসানসোল স্টেশনে। আসানসোল স্টেশনে এখন আমি আছি। ট্রেন থেকে এক্ষুনি নামলাম। এবার আমি 2 নম্বর প্ল্যাটফর্মের ওই দিক দিয়ে স্টেশনের বাইরে যাব। চলুন তাহলে স্টেশনের বাইরে ওখানে গিয়ে দেখব ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরে যাওয়ার জন্য কি ব্যবস্থা আছে। আসানসোল স্টেশনের বাইরে এসে আপনারা ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দির যাওয়ার জন্য সরাসরি কোনো অটো পাবেন না। আপনাদের প্রথমে পায়ে হেঁটে চলে আসতে হবে এই আসানসোল পৌর নিগমের কাছে টাওয়ারের এখানে। ওই যে দূরে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই আপনারা অটো পেয়ে যাবেন। ওখান থেকে অটো ধরে আপনাদের যেতে হবে কালীপাহাড়িতে। কালীপাহাড়ি যেতে এখান থেকে সময় লাগবে 10 মিনিট মতো। কালীপাহাড়ি পৌঁছে আপনাদের অটো চেঞ্জ করতে হবে। কালীপাহাড়ি যেতে ভাড়া পড়বে মাত্র 20 টাকা। এই হচ্ছে কালীপাহাড়ি মোড়। কালীপাহাড়ি মোড় থেকে ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দির যেতে আপনাকে অটো চেঞ্জ করতে হবে। এখান থেকে মন্দির যেতে ভাড়া নেবে 10 টাকা। আর এটা হচ্ছে ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দিরের প্রবেশদ্বার। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আসানসোলের অন্যতম জাগ্রত কালী মন্দির ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দিরের সামনে। আমার পেছনেই মন্দির। এখন আমি আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের প্রাচীনত্ব এবং এই মন্দিরের অলৌকিক রহস্যময় কাহিনীর ইতিহাস। চলুন তাহলে মন্দিরে আমার সঙ্গে অভ্যন্তরে। ঘাগরবুড়ির চণ্ডী মন্দির যে শুধু অতি প্রাচীন তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অনেক অলৌকিক উপাখ্যান এবং কিংবদন্তি। সে আজ প্রায় 500 বছর আগেকার কথা। আজকের আসানসোল মহানগর তখন ধুধুকরা মাঠ এবং আসান গাছের জঙ্গল। আসান হচ্ছে এক ধরনের বৃহৎ উদ্ভিদ, যার ছাল ফুটো করলে বেরোয় সুমিষ্ট পেয় জল। আর শোল অর্থাৎ রাল বাংলার ডাঙ্গাল বা নিম্ন জমি। তবে দুঃখের বিষয়, এখন আর আসানসোলে আসান গাছ দেখা যায় না। শোল জমির পূর্ব দিকে আসান গাছের নাম জুড়ে বসতির নাম রাখা হয় আসানসোল, যাকে ঘিরে বর্তমান আসানসোলের ব্যাপ্তি। এক সময়ের জায়গিরদার
নকরি ও রামকৃষ্ণ রায়ের পৃষ্ঠপোষকতায় সাঁওতাল প্রজাদের প্রিয় দেবী ঘাঘর বুড়ির থান প্রসিদ্ধ লাভ করলে বর্তমান ধর্মপ্রাণ মানুষের ভিড় জমতে থাকে এখানে। মন্দিরে প্রবেশ করার পর বাঁদিকেই আছে একটি শিব মন্দির, আর শিব মন্দিরের ঠিক পেছনেই আছে আরেকটি ছোট্ট মন্দির, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা এবং পবনদেব পূজিত হচ্ছেন। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে স্বর্গীয় অতুল চক্রবর্তী এবং তার 3 সন্তান বিজয় কৃষ্ণ চক্রবর্তী, জয়কৃষ্ণ চক্রবর্তী এবং বদন চক্রবর্তীর মূর্তি স্থাপন করা হয়েছে। এনারা ছিলেন উচ্চ মার্গের সাধক। মূল মন্দিরের গর্ভগৃহে আছে 3টি শিলামূর্তি। ডাইনে বাবা পঞ্চানন মহাদেব, বায়ে মা দুর্গা এবং মধ্যেখানে ঘাঘর বুড়ি মা চণ্ডী। এছাড়াও মন্দির প্রাঙ্গণে আছে একটি বলির হাঁড়ি কাষ্ঠ, যেখানে কোনো ভক্ত মানত করার পর মনোবাঞ্ছা পূর্ণ হলে বলি দেয় মায়ের কাছে। আর এই মন্দিরের পাশ দিয়েই চলে গেছে শীর্ণ খরস্রোতা নুনিয়া নদী। কে এই ঘাঘর বুড়ি? কীভাবে তিনি প্রতিষ্ঠিতা হলেন? চণ্ডী বা চণ্ডিকা দেবীর উল্লেখ মেলে মার্কণ্ডেয় পুরাণের 81তম থেকে 93তম অধ্যায়ে। এই 13টি অধ্যায়কে দেবী মাহাত্ম্য বা শ্রী শ্রী চণ্ডী অধ্যায়ও বলা হয়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী চণ্ডী ব্রহ্মশক্তি বা পরমব্রহ্ম মহিষী। রাঢ়বঙ্গের এক জাগ্রত দেবী ঘাঘর বুড়িকে চণ্ডীর এক রূপ বলে কল্পনা করা হয়। ইতিহাস বলছে 1741 সালে বাংলার মসনদে তখন আলীবর্দী খাঁ, পঞ্চকোট রাজ্যে তখন শত্রুঘ্ন শেখর গরুড়নারায়ণ সিংহদেবের রাজত্ব। সেই সময় বারবার বর্গী হানায় বিধ্বস্ত বাংলা। এই হানা থেকে রেহাই মেলেনি পঞ্চকোট রাজ্যের। সেই সময় শত্রুঘ্ন শেখর সিংহদেবের নির্দেশে সৈন্যবাহিনীর 2 বীর ক্ষত্রিয় যোদ্ধা নকরি রায় ও রামকৃষ্ণ রায় স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন নিয়ে বর্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। নকরি ও রামকৃষ্ণ রায়ের বীরত্ব, দূরদর্শিতা, সর্বোপরি স্বদেশপ্রেমে মুগ্ধ হয়ে রাজা শত্রুঘ্ন শেখর তাদের আসানসোলের বিস্তীর্ণ বনভূমির জায়গির দান করেন। এই 2 জায়গিরদার আসান গাছ কেটে শোল জমির উপর বসতি গড়ে তোলেন। শোল জমির পূর্ব দিকে আসান গাছের নাম জুড়ে বসতির নাম রাখেন আসানসোল গ্রাম, যাকে ঘিরে বর্তমান আসানসোলের ব্যাপ্তি। জাগিরদার নকরি ও রামকৃষ্ণ রায়ের পৃষ্ঠপোষকতায় সাঁওতাল প্রজাদের প্রিয় দেবী ঘাঘর বুড়ির থান প্রসিদ্ধ লাভ করলে ধর্মপ্রাণ মানুষের ভিড় জমতে থাকে এখানে। নকরি ও রামকৃষ্ণ রায়ের তত্ত্বাবধানে ঘাঘর বুড়ির থানে মন্দির নির্মাণ ও নিত্য পূজার জন্য পুরোহিত নিয়োগের চেষ্টা করা হয়, কিন্তু গ্রামস্থ পুরোহিতরা কেউই জঙ্গলাকীর্ণ ঘাঘর থানে এসে নিয়মিত মায়ের পুজো করতে রাজি ছিলেন না। এই ছন্নছাড়া গ্রামগুলোতে যজমানি করতেন এক গরিব ব্রাহ্মণ কাঙালিচরণ চক্রবর্তী। প্রতিদিন তখনকার নুনিয়া নদী আজকের মতো শীর্ণকায় খাল সদৃশ ছিল না। সেই নদীতে ছিল প্রচণ্ড স্রোত। এই নদী পেরিয়ে ওধারের গ্রামগুলোতে তিনি যেতেন পূজা অর্চনা করতে, আবার পদব্রজে নদী পেরিয়ে ফিরে আসতেন নিজ বাটিতে। এইভাবে বহু কষ্টে দিন গুজরান করতেন। এইরকমই এক শীতের দিনে, দিনটি ছিল 1 মাঘ। যজমানের ঘরে পুজো করে কিছুই পাওয়া যায়নি। নুনিয়া নদী পেরিয়ে এসে ক্ষুধার্ত ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে কাঙালিচরণ এক গাছতলায় শীতল ছায়ার নিচে শুয়ে পড়লেন এবং কাতরভাবে ডাকতে লাগলেন মা চণ্ডীকে। কাঁদতে কাঁদতে কখন যেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ কিসের আওয়াজে ধড়মড়িয়ে উঠে বসলেন। এই জনহীন প্রান্তরে কে যেন লাঠি ঠুকঠুক করে আসছে না? বুঝতেই পারেননি সে এত বেলা হয়ে গেছে। যখন জেগেছিলেন তখন সূর্যদেব মাথার উপরে ছিল, আর এখন প্রায় অস্তাচলে। কিন্তু বাঁশের লাঠির ঠুকঠুক ছাড়া তো আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। নুনিয়া নদীর গর্জনও থেমে গেছে। আশ্চর্য! এ কি, দিনের আলোর তো এখনও আছে,
অথচ কিছুটা জায়গা একদম অন্ধকার কেন? তবু তো সেই অন্ধকারের মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে এক ঘাগরা পরিহিত বুড়ি ঠুকঠুক করতে করতে বাঁশের লাঠি নিয়ে ওনার দিকেই এগিয়ে আসছেন। সেই বুড়ি কিছু না বলে কাঙালিচরণের সামনে এসে দাঁড়ালেন। কাঙালিচরণের চোখ যেন ঝলসে গেল, সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ ঝলক বয়ে গেল। ব্যাস, আর কিছু মনে নেই। ঘুমের অতলে ডুবে গেলেন কাঙালিচরণ। ঘুমের মধ্যেই দেখলেন সেই বুড়িকে আবার। পরিষ্কার শুনতে পেলেন, তোর আর ভিক্ষাবৃত্তি করার দরকার নেই, তোর কোলেই দেখবি 3টি ছোট পাথরের ঢিবি রেখে এসেছি। মাঝখানে আমি, আমার বায়ে মা অন্নপূর্ণা, ডাইনে পঞ্চানন মহাদেব। এইখানেই মন্দির প্রতিষ্ঠা কর, আর কোথাও যেতে হবে না। মা ঘাগর বুড়ির আদেশে মন্দির প্রতিষ্ঠা হয় এই সময়। দিনটা ছিল 1 মাঘ। এই পাথরের ঢিবিগুলিকেই ফুল আর রূপোর গয়নায় সাজানো হয়। আর সেই 1 মাঘকে স্মরণ করে প্রতি বছর মন্দিরের সামনের মাঠে বসে ঘাগর বুড়ি চণ্ডী মাতার মেলা। আসানসোল মহকুমা যেমন কয়লা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত, তেমনি বিভিন্ন জাগ্রত দেবদেবীর আশীর্বাদ পুষ্ট ও মহিমামণ্ডিত। আসানসোল শহরের উত্তরে ক্লেদবাহী শীর্ণকায় নুনিয়া নদীর তীরে অধিষ্ঠিতা রাঢ় বাংলার জাগ্রত দেবী মা শ্রী শ্রী ঘাগর বুড়ি। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে আমাদের মানবদেহে মোট 5টি নারী আছে। সেগুলি হলো ইরা, পিঙ্গলা, সুষুম্না, চিত্রিণী ও বজ্রাক্ষ। এর মধ্যে প্রধান 3টি নারী হলো ইরা, পিঙ্গলা ও সুষুম্না। এই মন্দিরের যে 3টি শিলামূর্তি আছে, মানবদেহের ওই প্রধান 3টি নারীর প্রতীক হিসেবে এখানে অবস্থান করছে। হ্যাঁ ঠাকুরমশাই, নমস্কার। হ্যাঁ, নমস্কার। এই মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছিল আনুমানিক? আমি হচ্ছি মা ঘাগরবুড়ি চণ্ডী মন্দির। এটা মা ঘাগরবুড়ি চণ্ডী মন্দির। আমি এই মন্দিরের সেবায়ত। আচ্ছা। অশোক চক্রবর্তী। আচ্ছা। হ্যাঁ, এবং আরও সেবায়ত আছে, তাদের নামগুলো বলতে পরে। এই মন্দির শুরু হয়েছিল বর্তমান 500 বছর আগে। আচ্ছা আচ্ছা। 500 বছরের মা। আচ্ছা। মা ঘাগরা এখানে পড়েছিল। ঘাগরা বুড়ি করতে করতে ঘাগর বুড়ি চণ্ডী। আচ্ছা। উনি হচ্ছেন মা দুর্গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মা দুর্গা ঘাগরা পরে, রাজস্থানীরা ঘাগরা পরে না, সেই ঘাগরা পরে দর্শন দিয়েছিলেন। তাকে দর্শন দিয়েছিলেন আমার দাদু, তার দাদু কাঙাল চক্রবর্তী। এই ঘাগর বুড়ি মায়ের মন্দিরের ঠিক পেছন দিয়েই নুনিয়া নদী প্রবাহিত হচ্ছে। জলের স্রোত দেখুন ওপর থেকে নিচে পাথরের মধ্যে পড়ছে, দিয়ে ওই দিকে বয়ে যাচ্ছে। আগে এক সময় এই নদীতে প্রচণ্ড স্রোত ছিল, কিন্তু তুলনামূলকভাবে এখন স্রোত অনেক কমে গেছে। আর ওই পাথরের গর্তের মধ্যে জল পড়ে জলের স্রোতের ধারায় অনেক ফেনার সৃষ্টি হচ্ছে এখানে। গতকাল এবং তার আগের দিন প্রচণ্ড বর্ষা হওয়ার জন্য নদীতে নামা এখন নিষেধ করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবু আমি এখানে চলে এসেছি। এই দেখুন, ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দির যখন দর্শন করবেন, তখন ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরের পাশেই এই শিব মন্দিরটা দর্শন করে নেবেন। এই শিব মন্দিরটা ঘাগরবুড়ি চণ্ডী মায়ের মন্দিরের ঠিক পাশেই অবস্থান করছে। আপনাদের ভালো লাগবে এখানে আসলে। এই মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। মা ঘাগরবুড়ির কাহিনী কেমন লাগলো আপনাদের, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এবার বিদায়ের পালা বন্ধুরা, বাড়ি ফিরে যাব এবার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে পরবর্তী পর্বে আবার আপনাদের সামনে আমি হাজির হব। নমস্কার।